হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। আচ্ছা, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, ফাইন। কোথায় সবাই? ওকে, কোথায় সবাই? ফাইন। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তরুণ দল, তুমি কেমন আছো? ওকে, সো আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার পড়ছিলাম। আজকে এটা 5 নম্বর ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, মনোয়ারুল আলম। ওকে, ফাইন, আমি ভালো আছি। সো ঈদের আগে আজকে কিন্তু শেষ ক্লাস। হ্যাঁ, ঈদের আগে এইটাই শেষ ক্লাস। তো পদার্থ গাঠনিক ধর্মের আজকে একটা ছোট অংশ আমরা পড়ব। ওকে, ভাই আজকে ভাই আজকে সেকেন্ড পেপার ক্লাস হবে? আলহামদুলিল্লাহ ভালো। শরীফুল সাহান বলছো? হ্যাঁ, সেকেন্ড পেপার ক্লাসও হবে। আজকে হচ্ছে সেকেন্ড পেপারও ক্লাস হবে। আজকে বেসিকলি আমরা খুব লম্বা ক্লাস নেব না। আজকে ঈদের আগে লাস্ট ক্লাস। তো আজকে একটু বুঝাই দিব যে তোমরা ঈদের বন্ধে কীভাবে কি ইউটিলাইজ করতে পারো সেটা। ওকে, আর এই পর্বে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিস এর 4টি ক্লাস করেছি। আজকে 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা ছোট অংশ যেটা কভার করব। ঠিক আছে, সবাই যুক্ত হলে ভালো। এবং আজকে যেহেতু 24 রোজা, সো এরপরে আর ক্লাস হবে না। যেহেতু ঈদ কাছাকাছি চলে আসছে, অনেকেই বাড়িতে যাবে। পাশাপাশি হচ্ছে গিয়ে ঈদের লাস্ট কিছুদিন, তাই তো? সো আজকে তোমার 24 রোজা, তো 26 রোজা রাতে সবে কদর, বা আমরা ওই সময় নামাজ পড়ে থাকি। ইউজুয়ালি তো হচ্ছে লাস্ট বিজোর রাতগুলোতে হয়। তো এখন এরপরে আমাদের ক্লাস আর হচ্ছে গিয়ে কন্টিনিউ হবে না। ঈদের পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস আবারও শুরু হবে। আজকেই হচ্ছে গিয়া স্ট্রাকচারাল প্রপার্টিতে লাস্ট ক্লাস। ভাই কতদিন পর পর চ্যাপ্টার রিভিশন দিব? আচ্ছা, কতদিন পর পর চ্যাপ্টার রিভিশন দিবা? ইট ডিপেন্ডস। মানে বেসিকলি রিভিশন দিতে চাইলেই সবসময় তো রিভিশন দেওয়া যায় না। দেখা যায় অন্যান্য সাবজেক্টের প্রেশার থাকে। তো আমার কাছে মনে হয় যে আহ, প্রত্যেক যখন এটা ডিপেন্ড করে, যেমন যদি এরকম হয়, লেটসে তোমার সব পড়া হয়ে গেছে, সবগুলো চ্যাপ্টার পড়া শেষ, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি ফ্রিকুয়েন্টলি রিভিশন দিতে পারবা। বাট যখন তোমার আসলে সবগুলো চ্যাপ্টার শেষ হয়নি, তখন তো আসলে রিভিশন দেওয়া কঠিন। ওকে, ফাইন। তো সেই ক্ষেত্রে ধরে রাখতে পারো যে 1 মাসের মধ্যে একবার একবার করে সব চ্যাপ্টারের উপর দিয়ে গো থ্রু করা উচিত। প্রতি মাসেই প্রত্যেক চ্যাপ্টারের উপর দিয়ে একটা গো থ্রু করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ছোট করে আমরা আজকে ক্লাসে কিছু টপিক আলোচনা করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার যে পড়ছিলাম, এইটার কিন্তু দুইটা অংশ। এই বলছিলাম এটা দুইটা অংশ। একটা অংশ হচ্ছে গিয়ে কঠিনের অংশ, আর একটা অংশ হচ্ছে গিয়ে তরলের অংশ। তো আমরা কঠিনের অংশ অলমোস্ট পড়ে ফেলছি। কঠিনের অংশ আমরা অলমোস্ট পড়ে ফেলছি। হ্যাঁ, সো আরেকটা অংশ আছে যেটা হচ্ছে প্রবাহীর অংশ। এই চ্যাপ্টারকে ভাঙলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়া কঠিন বস্তুর স্ট্রাকচারাল প্রপার্টি, আরেকটা হচ্ছে গিয়ে তরল বা প্রবাহী। হ্যাঁ, তরল বা প্রবাহী স্ট্রাকচারাল প্রপার্টি। তো এই অংশটা আগে লং সিলেবাসে ছিল না। এই শর্ট সিলেবাসে এই অংশটা ছিল না। ছিল শুধুমাত্র হচ্ছে গিয়া কঠিনের স্ট্রাকচারাল প্রপার্টি। এইটা আমাদের শর্ট সিলেবাসে ছিল, বাট এই অংশটা ছিল না শর্ট সিলেবাসে। তো আমরা এই অংশটা অলরেডি পড়ে ফেলছি। এই কঠিনের যে অংশটা, এটা অলমোস্ট পড়ে ফেলছি। ছোট দুই একটা অংশ বাকি আছে, যেটা আমরা আজকে পড়ব। আর এই প্রবাহীর যে অংশটা আছে, প্রবাহীর অংশটা যেহেতু আজকে লাস্ট ক্লাস ঈদের আগে, তো আজকে আমরা এটা শুরু করব না। এটা শুরু করব ঈদের পরে প্রথম ক্লাসেই আমরা প্রবাহীর অংশে ঢুকবো। সবাই নিশ্চয়ই বুঝতে পারছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভিভিআই, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলতে শর্ট সিলেবাসে পার্ট ছিল না, বাট এই চ্যাপ্টারের এই অংশটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটার একটা ক্লাস ঈদের আগে আমি নিতে চাচ্ছি না। এইটা হচ্ছে কি আমরা ঈদের পরবর্তীতে শুরু করব। ঈদের পরবর্তীতে মানে ঈদের পরের প্রথম যে ক্লাসটা হবে সেখানেই আমরা এটা শুরু করব। তো আজকে আমরা কঠিনের কিছু অঙ্ক আছে যেগুলো আমরা দেখিনি, সেটা দেখব। ঠিক আছে ভাই, ঈদের পর কোন কোন টাইমে ক্লাস হবে
একটা ফিক্সড টাইম দিলে ভালো হয়। হ্যাঁ, ফিক্সড টাইমই তো দেওয়া হবে সায়ন, অবশ্যই ফিক্সড টাইম দেওয়া হয়। তো সেটা তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে। এই মুহূর্তে আমি ঠিক করে বলতে পারছি না যে কোন সময় ক্লাসটা হবে, বাট ওই যে নামাজের টাইম সব কিছু দেখে টেকে তখন তো শিডিউল আবার চেঞ্জ হবে রোজার পরে, ওরকম একটা টাইম হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে, সেটা গ্রুপে অবশ্যই সবাইকে মেনশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। ওকে, নোটিশ দেওয়া হবে। ফাইন, তাহলে এবার আসো আমরা আজকের ক্লাসের যে অংশগুলো পড়বো সেটা একটু পড়ে ফেলি। তো আজকের ক্লাসে কঠিনের কয়েকটি অঙ্ক আছে যেগুলো আমরা করিনি, সেই অঙ্কগুলো আমরা দেখতে চাই। তার আগে আমরা গত ক্লাসে দৃঢ়তা গুণাঙ্ক পড়েছিলাম। দৃঢ়তা গুণাঙ্ক তোমাদের মনে আছে? দৃঢ়তা গুণাঙ্ক গত ক্লাসের লাস্টের টপিকে আমরা দৃঢ়তা গুণাঙ্ক সম্পর্কে জেনেছিলাম এবং আমরা জানতাম দৃঢ়তা গুণাঙ্ক ইটা ইকুয়ালস টু এফ বাই এ থিটা। দৃঢ়তা গুণাঙ্ক ইটা ইকুয়ালস টু এফ বাই এ থিটা। আরেকটা সূত্র ছিল এফ বাই এ ট্যান থিটা, তাই না? থিটার জায়গায় আমরা চাইলে ট্যান থিটাও বসাতে পারি। এবং এর আরেকটা সূত্র ছিল এফ বাই এ এক্স বাই ডি। কতটুকু পাশে সরে গেছে আর কতটুকু পুরত্ব, এটা বসাইলে ট্যান থিটা আসে। এই সূত্রটা দিয়ে গত ক্লাসটা আমরা শেষ করেছিলাম। তাহলে এই সূত্রের উপর দিয়ে ভিত্তি করে কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আজকের ক্লাসে আমরা করতে চাই। তাহলে প্রথমে যে অঙ্কটা আমরা করব, এই অঙ্কটা বুয়েট পরীক্ষাতে আসছে। এই অঙ্কটা বুয়েট পরীক্ষাতে এসেছে, ওকে, ডিরেক্টলি আসছে। তাহলে চলো আমরা এই অঙ্কটা করি। একটি রডের এক প্রান্ত আচ্ছা, একটি হ্রদের এক প্রান্ত দালান হতে 5.3 মিটার প্রক্ষেপিত। একটি রডের এক প্রান্ত দালান হতে 5.3 মিটার প্রক্ষেপিত। ওকে, আচ্ছা, ফাইন। একটি রডের এক প্রান্ত, অঙ্কটা আমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি। একটি রডের এক প্রান্ত দালান হতে এত মিটার প্রক্ষেপিত। এক প্রান্তে 50 কেজি ভর যুক্ত করলে রডটি 7 সেন্টিমিটার অবনমিত হয়। এর দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করো এবং রডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বা রডের ব্যাসার্ধ বলা আছে 4 মিলিমিটার। রডের ব্যাসার্ধ 4 মিলিমিটার। এই সিম্পল কোশ্চেনটাই বুয়েট পরীক্ষাতে আসছিল। এমন কঠিন কোশ্চেন না, খুবই সহজ কোশ্চেনটি, বাট এইটার ভাষাগত জটিলতা আছে। আচ্ছা, রাজ বলছো ওয়েব অ্যাপে ক্লাস করা যায়? আমাদের ওয়েবসাইটেই তোমরা ক্লাস করতে পারবা। আমাদের ওয়েবসাইটেই তোমরা ক্লাস করতে পারবা। ওয়েবসাইটে ডেফিনেটলি তোমরা দেখেছো, এর আগেও একবার দেখা দেওয়া হয়েছে গ্রুপে। তুমি তোমার ওয়েবসাইটে যাবা যেখান থেকে কোর্স পারচেস করছো। মাহি, মারুফ জিজ্ঞাসা করছো, এটা কোর্স যেখান থেকে পারচেস করছো physicsmaniac.net, ওখানে যাবা। যাবার পরে তুমি লগ ইন করবা, তোমার একটা আইডি আছে এবং অলরেডি কেনার সময় একটা লগ ইন তুমি করেছিলে। তো ওইখানে যাবা, যাওয়ার পরে তুমি দেখবা যে তোমার কোর্সটা ওইখানে লগ ইন করার পরে উপরে 3টা অপশন আসবে। কোনাতে একটা অপশন আসবে স্টাডি, বা ওই কোর্সে যে কোর্সে তুমি কিনছো সেটাতে উপরে ক্লিক করলেই দেখবা একটা পেজে নিয়ে আসছে যেখানে স্টাডি বলে একটা অপশন আসছে।
তো স্টাডিতে ক্লিক করলে তুমি দেখবা তোমার সামনে ওই যে আর্কাইভ ক্লাস সহ যে ক্লাসগুলো হয়েছে সেইগুলো সব চলে আসছে। ওকে, এবং ওখান থেকে তুমি ক্লিক করে করে হচ্ছে গিয়া ক্লাসগুলো করতে পারবা। এবং ক্লাসের নিচে, ওকে, ক্লাসের নিচে দেখবা হচ্ছে গিয়ে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লাস নোট দেওয়া আছে, ওখান থেকে করতে পারবা। 3.2তেও হচ্ছে গিয়া ছুটি দিবেন, হ্যাঁ 3.2তেও ছুটি দিব। আজকে ছুটি, আজকে তো শেষ দিন। আজ আমি না এতদিন পর্যন্ত আসলে কন্টিনিউ করতেছি, তাই না? এরপরে আসলে আর কন্টিনিউ করা ঠিক হবে না। ঈদ চলে আসছে না, এখন তো সবাই একটু ঈদ নিয়ে ব্যস্ত থাকবে, এবং ঈদ তো একটা বড় উৎসব। ফাইন। আচ্ছা, একটি হ্রদের এক প্রান্ত দালান হতে 5.3 সেন্টিমিটার প্রক্ষেপিত, এর প্রান্তে 50 কেজি ভর যুক্ত করলে হ্রদটি 7 সেন্টিমিটার অবনমিত হয়, এর দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করো। তো এখানে ভাষাগত জটিলতা দেখে অনেকে বুঝতে পারেন আসলে কি বলছে, বাট অঙ্কটা খুব সোজা। সো এইটা ডিরেক্টলি বুয়েট পরীক্ষাতে এসেছে। ওকে, তাহলে দেখতেছো যেটা হচ্ছে গিয়ে একটা দালান, হ্যাঁ। তো এই যে দালানটা আছে, দালানের ছাদে একটা রড প্রক্ষেপিত বলতে বুঝাইছে এইরকম যে এতটুকু বের হয়ে আছে, দালানের ছাদ থেকে রডটা এতটুকু বের হয়ে আছে। ওকে, এতটুকু বের হয়ে আছে, এবং এইটার লেন্থ বলে দিছে, এইটার লেন্থ হচ্ছে 5.3 মিটার। এতটুকু প্রক্ষেপিত, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত না। প্রক্ষেপিত বলতে বোঝায় কতটুকু অংশ দালানের বাইরে আছে। এরকম একটা রড আছে। এখন এই রডের এই প্রান্তে একটা ভরকে ঝুলাই দিছি, রডের এই প্রান্তে একটা ভরকে ঝুলাই দিছি। তাহলে দেখো তো, একটা রডের এই প্রান্তে ভর ঝুলাইলে এটা কি এরকম বেঁকে যায়? রডের এই প্রান্তে ভর ঝুলাইলে এটা এরকম বেঁকে আসে, তাই না? রডের এই প্রান্তে ভর ঝুলাইলে এটা এভাবে করে বেঁকে আসে। ভাই, ফেসবুক প্লাস ওয়েবসাইটে একসাথে লাইভ করা যায়, এই ব্যবস্থাটা করলে ভালো হয়, মুস্তাফিজুর রহমান বলছে। হ্যাঁ যায়, কিন্তু সেটা কেন আসলে দরকার? ফেসবুকেই যদি লাইভ হয় তাহলে সেটা আসলে ওয়েবসাইটেও করার দরকার বলে আমার মনে হয় না। ফেসবুকেই লাইভ বেটার হয়। তো ফেসবুকে এবং ওয়েবসাইটে একসঙ্গে করা যায়, এইটা সত্য বলছো, এটা ট্রু। বাট ফেসবুকে লাইভ হওয়ার পরে আমরা সেই ক্লাসটাকে ওয়েবসাইটে ডেফিনেটলি প্লেস করে দিই। তো মুস্তাফিজুর রহমান, তুমি কিন্তু চাইলেই ওয়েবসাইটে এই ক্লাসগুলো পাচ্ছ। তো অল অফ দ্য সেম থিং। ওকে, ফাইন। মেজরিটি ফেসবুকে লাইভ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমিও পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, দ্যাটস হয়। আচ্ছা, তো এইখানে দেখো একটা ভর ঝুলাই দিছে, মানে এখানে একটা ওজন দিছে mg। এম এর ভ্যালু বলা আছে, কত কেজি ওজন ঝুলাইছে? 50 কেজি। তার মানে 50 × 9.8 নিউটন। এতটুকু হচ্ছে গিয়া ওজন এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলিয়ে দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে এই কাঠিটা এইভাবে করে প্রক্ষেপিত হয়ে গেছে। প্রক্ষেপিত হয়ে গেছে, প্রক্ষেপিত হয়ে গেছে মানে অবনমন হয়েছে। প্রক্ষেপিত হয়েছে মানে এইখানে কিছুটা তার অবনমন হয়েছে। ওকে, ফাইন, এখানে কিছুটা তার অবনমন হয়েছে। ফাইন, দেখো নেমে আসছে, এখানে ভর পড়াতে এভাবে করে সে নেমে আসছে। এইটা কিন্তু বলে দিছে কতটুকু অবনমন হয়েছে, মানে এই মাথাটা, এই যে মাথাটা আছে, এই মাথাটা এইখান থেকে যে এখানে আসছে, এটাই হচ্ছে কি অবনমন, যেটাকে আমরা এক্স বলতে পারবো। এবং এটা বলা আছে অবনমন হয়েছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার অবনমন হয়েছে। ওকে, ফাইন। তাহলে এইখান থেকে আমরা দৃঢ়তা গুণাঙ্কের সূত্রটা তো সবাই জানি, ইটা ইকলস টু এফ বাই এ ট্যান থিটা। আর ট্যান থিটা ইকলস টু, এই কোণটাই তো থিটা, এত কোণ তো সে বেঁকে গেছে। এই কোণ থিটা হইলে এই এক্স হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে গিয়া ভূমি। তাহলে আমরা এভাবে লিখতে পারবো, দেখো এখানে আমরা বল দিছি 50 × 9.8, এতটুকু বল কাজ করছে। ক্ষেত্রফল, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কিন্তু বলা আছে, কেন কোন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? দেখো রডের এই প্রান্তটাকে স্পর্শ করে গেছে। এই বল কিন্তু স্পর্শকীয় বল, আমরা জানতাম, লাস্ট ক্লাসেই দেখছি এটা হচ্ছে স্পর্শকীয় বল, এবং এইটা হচ্ছে গিয়া রডের যে তলকে স্পর্শ করে গেছে। তাহলে এই স্পর্শকীয় বল এই রডের প্রস্থচ্ছেদকে স্পর্শ করে গেছে, মানে পাই আর স্কোয়ার। এখানে রডের ব্যাসার্ধ বলা আছে 4 মিলিমিটার। দ্যাট মিনস 4 × 10⁻³ যে পাই আর স্কোয়ার ইন্টু, এবার দেখো ট্যান থিটা ইকলস টু এক্স বাই ডি, এটা ডি, বা বলতে পারি এই যে লম্ব বাই ভূমি, সোজা কথা। লম্ব হচ্ছে 7 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে আনতে 10⁻² দ্বারা গুণ করতে হয়, সেন্টিমিটারকে মিটারে আনতে 10⁻² দ্বারা গুণ করতে হয়, ডিভাইডেড বাই হচ্ছে গিয়া
5.3। তাহলে দেখো এখান থেকে আমরা ইটার যে আনসারটা সেটা পেয়ে যাচ্ছি। ওকে, ইটস নট সো হার্ড, অনেক সোজা, সবাই নিশ্চয়ই এটা পারবা। ঠিক আছে, ক্লিয়ার? ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। দৃঢ়তা গুণাঙ্কের খুব কম অঙ্ক বইয়ে আছে, তো অঙ্ক থাকলে সবাই এটা পারবা। ওকে, আচ্ছা, তো গেল এটা, এটা ক্লিয়ার। এরপর আরও একটা অঙ্ক আমরা এখন সলভ করব। এইটাও একটা জনপ্রিয় অঙ্ক, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড আমরা পড়ি। যেহেতু গুণাঙ্ক থেকে অঙ্ক খুবই কম আসে বোর্ডে, বোর্ডে বলতে গেলে অ্যাপারেন্টলি আসেই নাই এরকম অবস্থা, একবার দুইবার দুই একটা অঙ্ক আসছে, বাট অ্যাডমিশনে দুই একটা অঙ্ক আসছে, যেমন এর আগের অঙ্কটাই বইটা আসছিল। ওকে, ফাইন। তো এবার আমরা যে অঙ্কটা করব, পরিপৃষ্ঠায় এটা খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, বইয়ের দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করতে হবে। একটা বইয়ের দৃঢ়তা গুণাঙ্ক আমরা নির্ণয় করতে চাই, একটা বইয়ের দৃঢ়তা গুণাঙ্ক আমরা নির্ণয় করতে চাই। ওয়ালাইকুম আসসালাম আবু সাইদ, কি অবস্থা? আচ্ছা, ফাইন। তাহলে দেখো এখানে যে কথাটা বলছে, একটা বই আছে, এইটা একটা বই, এটা হচ্ছে গিয়ে একটা বই। হ্যাঁ, আচ্ছা, এই বইয়ের যে ব্যাপারটা আছে, একটা বইয়ের তো উপরিপৃষ্ঠ থাকবে, এটা হচ্ছে এই বইটার উপরিপৃষ্ঠ, মানে পৃষ্ঠা। একটা বই আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে তার উপরের পৃষ্ঠা, আচ্ছা, ফাইন। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বলা আছে, সেটা বুঝতেছো? এটা দৈর্ঘ্য, এইটা এটা হচ্ছে গিয়া 20 সেন্টিমিটার, আর প্রস্থ এইটা, প্রস্থ হচ্ছে গিয়া 8 সেন্টিমিটার। ওকে, আর পুরুত্ব বলতে এটা বোঝায় যেটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, ফাইন। এখন এই বইয়ের উপরে একটা স্পর্শকীয় বল দিছে, এই দিক বরাবর একটা স্পর্শকীয় বল দিছে। আমরা জানি স্পর্শকীয় বলের সংজ্ঞা আমরা পড়ছি, এই যে এই বরাবর, এই বরাবর একটা স্পর্শকীয় বল এখানে প্রয়োগ করা হয়েছে, যেই বলটার মান বলা আছে 25 নিউটন। এখন এখানে বলছে এত মিটার উপরের পৃষ্ঠায়, এই যে উপরের পৃষ্ঠায় এত নিউটন বল প্রয়োগ করায় এত মিলিমিটার আপেক্ষিক সরণ হয়। আপেক্ষিক সরণ বলতে বোঝায় বেসিকলি বইটা কিছু পরিমাণ এভাবে করে হেলে পড়বে, তাই না? আমরা আগের দিনও দেখছি এটা, যে এইটা যদি একটা বই হয়, তো উপরের পৃষ্ঠায় যদি আমি এই বরাবর বল দেই,
যদি এই বরাবর বল দেই বইটা কিছুটা এরকম বেঁকে যাবে, এই তলটা একটু সরে যাবে। এটাকে আপেক্ষিক সরণ বলে, এটাকে নর্মালি পার্শ্ব সরণ বলে, বা এটাকে বলতে পারে যে উপরিতল নিচে তল অপেক্ষা আপেক্ষিকভাবে এতটুকু সরে গেছে। মানে ব্যাপারটা হয় এই রকম যে এইখানটাতে এই তলটা কিছু পরিমাণ ডিসলোকেটেড হয়ে যায়, উপরের যে তলটা আছে এইটা কিছু পরিমাণ সরে যায়, উপরের তলটা কিছু পরিমাণ সরে যায়। তাহলে উপরের তলটা সরে গেলে এখানে সে একটা কোণ ঘুরে যায়, আমরা দেখতেছি এই উপরের তলে এখানে একটা কোণ ঘুরে গেছে, এবং দেখতেছি উপরের তলটা কিছুটা সরে বেঁকায় পড়ছে, হেলায় পড়ছে। ওকে ফাইন। আর এইটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়া আপেক্ষিক সরণ। এই যে এই বিন্দু আর এই বিন্দু, এইখানে যে সরণটা এইটাকে আমরা এক্স বলতে পারি। এক্সের ভ্যালু বলা আছে আমাদের 2 মিলিমিটার। আপেক্ষিক সরণ এক্সের ভ্যালু 2 মিলিমিটার, কিছুটা সরে গেছে, এটাই কিন্তু আমাদের ডি, এটাই কিন্তু আমাদের ডি। এখন আমাদের দৃঢ়তা গুণাঙ্ক বের করতে হবে। দৃঢ়তা গুণাঙ্ক সূত্রটা আমরা দেখছি, ইটা ইকুয়ালস টু এফ বাই এ থিটা অথবা এফ বাই এ টেন থিটা অথবা এফ বাই এ টেন থিটাকে কী লেখা যায়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় দেখতেছো এই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2 মিলিমিটার, ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, বা এক্স বাই ডি এটা লেখা যায়। ওকে ফাইন। এবার দেখো আমরা এইটা বের করছি, এই সূত্র দিয়ে ইজিলি হয়ে যাবে। এফটা কত, এফটা কিন্তু আমাদের বলে দিচ্ছে স্পর্শকীয় বল, যেটা হচ্ছে 25 নিউটন। ওকে ফাইন। এবার এ, এটা কিন্তু আমরা দেখছিলাম এর পরিচয় কি, এফ যে তলকে স্পর্শ করে, এই যে এফ যে বলটা এটা এই তলকে স্পর্শ করছে, আমরা দেখতেছি এটা এই তলকে স্পর্শ করছে, এফ যে বলটা সেটা এই তলকে স্পর্শ করছে। এই তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়া এ, এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ। এই তলের ক্ষেত্রফল কত হবে দেখো, এই তলটার ক্ষেত্রফল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে 0.2, 8 সেন্টিমিটার মানে 0.08, তাহলে মিটার স্কোয়ারে আসলো। আমরা সব কিছু মিটারে করবো তাই না? তাহলে এর ভ্যালু এখানে বসায় দিব 0.2 ইন্টু 0.08, সেন্টিমিটারকে মিটারে নিলাম, 100 দ্বারা ভাগ করছি। ফাইন। তো দেখো ইন্টু এক্স বাই ডি, ইন্টু এক্স বাই ডি, ইন্টু এক্স বাই ডি, এক্স কি এইটুকু টেন থিটা, মানে এটা হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে 2 × 10⁻³ দেন এইটা হচ্ছে গিয়া পুরত্ব, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে 4 × 10⁻², তাহলে এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ইটার যে আনসারটা সেটা আমরা পেরে ফেলছি। ওকে, সো ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝে গেলাম। ওকে, তো খুব সোজা, কিন্তু খুবই সোজা। তো এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে এসে যেতে পারে, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে মাঝে মধ্যে এসে যেতে পারে। ওকে, আচ্ছা ফাইন। ওকে, রোহিত বলতো ভাইয়া আজকে ক্লাসে কি ফ্লুইডের আগের পার্টটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, ফ্লুইডের আগের পার্টটা অলমোস্ট শেষই, শুধুমাত্র এই দৃঢ়তা গুণাঙ্কের আমরা এই পর্যন্ত পড়েছিলাম, ওটার জন্যই আজকে আমরা পড়তেছি, ওটা শেষ হয়ে যাবে। যেমন দেখো আমরা এই সূত্রটা গতদিন দেখছিলাম, আজকে আমরা সেটা দিয়ে হচ্ছে গিয়ে অঙ্ক দেখলাম। ঠিক আছে, অল্প একটা কিছু, কয়েকটা অল্প অল্প জিনিস আছে, ওটা দেখতেছি। আজকে আমার ইচ্ছা ছিল ফ্লুইড ধরার, বাট ফ্লুইড ধরতেছি না এই কারণে, কারণ ফ্লুইড যদি আজকে ধরি, ঈদের একটা লম্বা বন্ধে আমরা থাকবো, ঈদে এবার একটা বন্ধ দরকার। এই রোজায় অনেক পরিশ্রম করছি আমরা, তোমরাও অনেক পরিশ্রম করেছো, আমারও পরিশ্রম হয়েছে, বাট তোমরা অনেক পরিশ্রম করছো এই রোজায়, রেগুলার ক্লাস করেছো। সো এবার ঈদে আসলে আমাদের বন্ধ দরকার, উই ডিজার্ভ ইট। ডুয়ারডা এই কোর্সটি যখন শুরু করি আমরা, তখন আমরা কিন্তু হচ্ছে গিয়ে অনেক পরে শুরু করি। মনে আছে তোমার, তোমাদের সবার মনে আছে ডেফিনেটলি ডুয়ারডাই 3.1, যে তোমরা অনেক দিন যাবত জিজ্ঞাসা করছো ভাইয়া ডুয়ারডাই কোর্স কবে আসবে, আমাদের জন্য 26 ব্যাচের জন্য কোর্স কবে আসবে। এবং আমি কিন্তু শুরু করি অলমোস্ট 3 মাস পরে, সবাই কোর্স শুরু করার 3 মাস পরে, 2.5 থেকে 3 মাস পরে আমি কোর্স শুরু করি। তো তোমরা যারা প্রথমে যুক্ত হও, ভরসা রেখেই আমার সঙ্গে যুক্ত হও, কিন্তু এখনের সিচুয়েশনটা দেখো, আজকের দিনের 2 মাস সাম ডেজ হয়েছে, 3 মান্থসের মতো হতে চলেছে, তাই না? এই মাস হলে 3 মাস হবে আমাদের কোর্স চলতেছে ডুয়ারডাই 3.1। 3 মাস চলতেছে না, 2 মাস ক্লাস হয়েছে, লঞ্চ হয়েছে 3 মাস হয়েছে। যাই হোক, 3 মাস পরে আমি শুরু করি, সবাই শুরু করার 3 মাস পরে শুরু করি। তো এখন আজকের দিনে এসে অবস্থাটা দেখো, যে আমরা হচ্ছে 4টি চ্যাপ্টার পড়ে ফেলছি, 7 নাম্বার চ্যাপ্টার আমরা পড়তেছি, তারও অর্ধেক পড়া শেষ। আমরা এর আগে নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ,
আদর্শ গ্যাস, এই চারটা পড়ে ফেলছি। দুইটা আর্কাইভ দেওয়া আছে, ভেক্টর এবং গতিবিদ্যা। পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা পদার্থের গাঠনিক ধরবো, ফ্লুইডের আগের অংশ পর্যন্ত অর্ধেকটা অংশ সেটা পড়ে ফেলছি। এরপরে 8-9 পড়লে আমাদের একটা কমপ্লিট ভিউ চলে আসতেছে। তাহলে দেখো আজকের দিনে আমরা কোথায় দাঁড়ায় আছি, কতখানি আগায় গেছি। ওদিকে ডুয়ারে 3.2-তে আমরা তাপগতিবিদ্যা পড়ে ফেলছি, তাই না? তো এইটা কেন সম্ভব হয়েছে? আমরা যে এই যে রোজায় রেগুলার পরিশ্রম করলাম, সবাই তোমরা ক্লাস করলাম, বা এর আগের মাসে এই যে পরিশ্রমগুলো করেছি, তো হার্ডওয়ার্ক পেজ অফ, তাই না? সো পরিশ্রম অবশ্যই তোমাকে ফলাফল দিবে। সো এখন কি ভাল লাগছে না যে আমরা মেজরিটির সঙ্গেই কিন্তু পেইসে আছি, অন্যান্য যত কোর্স আছে তাদের সঙ্গে একই পেইসে আছি। বরঞ্চ এটা বোঝা যাচ্ছে যে এত পরে শুরু করেও আমরা এত সুন্দর মতো গুছায়া সবাইকে ধরে ফেলছি। এবং হচ্ছে গিয়া ঈদের পরে আইসা আমরা তোমাদের সিলেবাসের যে প্রেশারটা ফিল হইতো সেটা একদমই রিলিফ করে ফেলবো, এবং আমরা ঈদের পরবর্তী মাসেই আগায় যাব, সবার থেকে আগায় যাবো। যখন যারা আমাদের থেকে 3 মাস আগে শুরু করছে তারাও আমাদের কিন্তু পেছনে থাকবে। দেখবো আমরা শেষ করে আরও বেশি প্রবলেম সলভ করার দিকে নিয়োজিত হতে পারবো। ঠিক আছে? সো এই যে আহ, পরিশ্রমটা আমরা করেছি, তো ঈদে আমরা একটা ব্রেকে যাব। এখন যেটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে ফ্লুইডে আজকে আমরা ঢুকবো না, কারণ একটা ঈদের বন্ধে আমরা যাব, লম্বা ঈদের বন্ধে সবাই ঘুরে ফিরে আনন্দ করে এসে কোন দিন যে কোন ফ্লুইড ক্লাসের অর্ধেক হয়েছিল এটা মাথায় থাকে না। তো তখন ভাঙা অংশ দিয়ে পড়ানো শুরু করলে খুব ব্যাড বাস। তাহলে এইটা একটা কম্প্যাক্ট অংশ, এই অংশটা পড়া শেষ হয়ে গেছে। সো ঈদের পরে ব্যাক করেই প্রবাহীর সংজ্ঞা থেকে প্রবাহী পড়া শুরু করব, যাতে করে নতুন নতুন না লাগে, মনে হয় যে এখান থেকেই শুরু হয়েছে। বাট যদি কিছু অংশ আজকে পড়ে থাকতাম বা ঈদের আগে শেষ করে থাকতাম, তাহলে ঈদের পরে যায় পরের অংশ পড়াইতে গেলে আগের অংশই মনে পড়তো না। সো দ্যাটস ওয়াই আজকে আমরা প্রবাহী শুরু করবো না, প্রবাহের আগের অংশ পর্যন্ত শুরু করব। ঠিক আছে, ফাইন, ওকে আলম, ইনশাল্লাহ। জি ভাই, কিন্তু আপনি সবার আগে আগায় যাবেন। হ্যাঁ, আপনি সবার আগে, ইনশাল্লাহ আমরা সবাই আগায় যাব। এটা স্বাভাবিক, প্রত্যেকবার এরকম হয়। আমি পরে শুরু করছি কারণ আমি জানি আমি আগায় যাবো। আচ্ছা, ফাইন। ঈদের পরে কবে ক্লাস স্টার্ট হবে শয়ান বলছো? হ্যাঁ, এইটা তোমাদেরকে আলাদা করে গ্রুপে নোটিশ দিয়ে জানানো হবে। তোমরা ঈদে আনন্দ করো, ঘোরাফেরা করো, মজা করো, পড়ালেখা যদি কারো করতে ইচ্ছে করে অল্প করেও, বেশি করার দরকার নেই। আর হচ্ছে গিয়ে আমি নোটিশ দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটু ফলো করো আর কি গ্রুপে। এখন কিন্তু পড়ালেখার আলাপ হবে না বেশি, একটা টেনশন নেই। বাট আমি ওখানে হচ্ছে গিয়ে তোমাদের নেক্সট ক্লাস কবে হবে, মানে ঈদের বন্ধর কত, এইটা নিয়ে ঈদের শুভেচ্ছা সহ অবশ্যই একটা পোস্ট তোমাদের এখানে যাবে, সবাইকে মেনশনও দেওয়া হবে। ওইটা একটু দেখে নিও, কজ এই মুহূর্তে পুরো প্ল্যানটা রেডি করি নেই, কোন তারিখ কি শুরু করব, কটার সময়, আবার টাইমটাও তো চেঞ্জ হবে, তাই না? তো সব কিছু হচ্ছে গিয়ে এখানে বলানো হবে, মাল্টিপল টাইম বলানো হবে। ঠিক আছে, ওকে, এটাই ভালো হবে। এক্স্যাক্টলি তখন দল বলছো, ফাইন। তো গেল এটা। তো এরপর এরপর আমরা আহ, কতগুলো টার্ম শিখছি দেখো। ইয়ং এর গুণাঙ্ক একটা টার্ম শিখছি। দেন আমরা আয়তন গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক বিটা শিখছি, বি শিখছি আর কি। এরপর আমরা পয়সন্স রেশিও সিগমা দেখছি, এবং এবার আমরা হচ্ছে গিয়ে দৃঢ়তা গুণাঙ্ক দেখলাম। এই চারটা টার্ম কিন্তু আমরা কঠিনের অংশে শিখছি। এই চারটা টার্ম আমরা কঠিনের অংশে শিখছি, যে ওয়াই, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, পয়সনের অনুপাত, দৃঢ়তা গুণাঙ্ক। নিশ্চয়ই খেয়াল করছে, এই চারটাই আমরা শিখছি। এখন এই চারটার মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো একটু জানলে আমাদের উপকার হবে। হ্যাঁ, এই চারটার মাঝে একটু কিছু সম্পর্ক আছে, এটা কিন্তু বইয়ে নাই, তারপরেও আমি এই সম্পর্কগুলা দেখায় রাখতেছি। ওকে, এই দুইটা সূত্র আমরা মনে রাখবো। ওয়াই ইকুয়ালস টু, ইয়ং এর গুণাঙ্ক ইকুয়ালস টু 3b, বি হচ্ছে গিয়ে আমরা জানি আয়তন গুণাঙ্ক, 3b, 3b 1 মাইনাস 2 সিগমা। ওকে, ফাইন। এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এইটা হচ্ছে গিয়া আয়তন গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, আর এটা হচ্ছে পয়সনের অনুপাত। এটা হচ্ছে পয়সনের অনুপাত, এই সূত্রটা মনে রাখবা। ওকে, এটা হচ্ছে এদের মাঝে সম্পর্ক। দেখো আরেকটা সূত্র আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক ইকুয়ালস টু 2 ইটা 1 প্লাস সিগমা। ওকে, এটাও আমরা মনে রাখবো। এটা কি? এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত, এদের মাঝে সম্পর্ক। এই দুইটা সম্পর্ক মনে রাখলে
সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঙ্ক আছে, এটা কিন্তু বইয়ে ওভাবে করে নাই, আমরা এক্সট্রাই জানতেছি, এই চাপটা আমরা যেহেতু পড়ছি। ওকে, একটা অঙ্ক করে রাখতেছি এক্সট্রা। তাহলে দেখো এরকম একটা অঙ্ক আসলে আমরা সব ডেফিনেটলি সবাই পারবো। একটা অঙ্ক করে দেখাইলে বুঝতেছো। এই দুইটা সূত্র মনে রাখতে হবে, এটা বইয়ে নাই, এই জন্য এটার প্রমাণও আমাদের দরকার নাই। এটা আমরা একদমই এক্সট্রা পড়তেছি, বাট মনে রাখলে দেখবা কয়েকটা জায়গায় আমি দেখছি দু একটা এমসিকিউ আসছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে, দ্যাটস আমি এটা দেখাই রাখতেছি। ওকে, কোনো তারের ইয়ং এর গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত 0.238 হলে আয়তন গুণাঙ্ক ও দৃঢ়তা গুণাঙ্ক কত? ফাইন, তাহলে অঙ্কের স্টেটমেন্ট সবাই বুঝতে পারছি। কোনো একটা তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে এবং পয়সনের অনুপাত হচ্ছে গিয়া দেওয়া আছে। এখন আমাদেরকে কি কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই দুইটা টার্ম। ওকে, ফাইন, বুঝতেছো? আমাদের আকৃতি কি বলে আয়তন গুণাঙ্ক, পাশাপাশি হচ্ছে গিয়া দৃঢ়তা গুণাঙ্ক, এই দুইটা টার্ম বের করতে হবে। সো এই দুইটা বের করতে হলে আমরা এই দুইটা সূত্র ইউজ করব। ওকে ভাইয়া, রোজার মাসে বেশি পড়াশোনা করতে পারলাম না, 1 মাস লস, তরুণ দল বলছো। কি বললা? আমার তো মনে হলো রোজার মাসে এবার আমি খুব ভালো করে তোমাদেরকে কোর্সগুলো গুছিয়ে দিতে পারছি, আমার এটা মনে হয়েছে। এই রোজার মাসে মানে আমাদের ফিজিক্স ম্যানিয়াকের একটা ভালো কামব্যাক হয়েছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। তোমরা আমাদের স্টুডেন্ট, ফিজিক্স ম্যানিয়াক স্টুডেন্ট, এবং আমি মনে করি তোমরা স্টুডেন্ট না শুধুমাত্র, ইউ গাইজ হোল্ড দ্য ক্রিডেন্সিয়াল অফ দ্য ফিজিক্স ম্যানিয়াক। ওকে, সো আমার যত স্টুডেন্ট ডুয়ার্ডাই 3 পয়েন্টে আসো, 3.1 বা 3.2, দুটাতেই যারা আছো সবাইকে আমি এটা বলতে পারি যে এই দুটা কোর্স দিয়ে কিন্তু আমি মিরাজ মোর্শেদ ফয়সাল ফিজিক্স ম্যানিয়াককে আবার রিভাইভ করার চেষ্টা করি, এবং আমি কনফিডেন্ট ছিলাম যে আমি এই কাজটি করতে পারবো, তাই না? এর আগে আমার যাবতীয় যা যা অন্যান্য প্ল্যাটফর্মে সম্পৃক্ততা ছিল সেখান থেকে আমি বের হয়ে আসি শুধুমাত্র ফিজিক্স ম্যানিয়াককে টাইম দেওয়ার জন্য। সো সেখান থেকে দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করি এবং তোমরা আমাকে সাপোর্ট করো, এবং ফলাফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা এখন রিভাইভ করে ফেলছি। রোজার মাসটা পুরোটাই আসলে ফিজিক্স ম্যানিয়াক দেখছো পুরোই অ্যাক্টিভ ছিল। আমাদের পেজ, গ্রুপ বা আমাদের কমিউনিটিতে ক্লাস হচ্ছে, আমরা রেগুলার আপডেট, যত টাইপের ফ্রি ফানেলিং, এভরিথিং উই ডিড। ওকে, এবং তোমরা এখানে পজিটিভ সাপোর্ট দিছো। তো আমার কাছে মনে হয়েছে যে এই রোজার মাসটা আমার জন্য খুব ভালো গেছে, এবং প্রত্যেক বছরই যায় ভালো। তরুণ দল, তোমার জন্য ডেফিনেটলি মাসটা অনেক ভালো গিয়েছে। পড়ালেখা করতে পারো না লস, এটা চিন্তা করো না, বরঞ্চ চিন্তা করো হয়তো বা তুমি আরেকটু এক্সপেকটেশন রাখছিলা তোমার নিজের পড়ার, তো সেটা হইছে কোনো না কোনোভাবে। রোজার মাসে কখনো কারো লস হয় না, ভালো হয়, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি নিউ জয়েন করছি, রাজ বলছো। হ্যাঁ বুঝতে পারছি মারুফ। ঈদের বন্ধ ক্লাস শেষ করতে পারবো? আগে অবশ্য 4-5 পড়ছি আপনার সাথে, আবার স্টার্ট করছি। ওকে ফাইন, হ্যাঁ পারবা, পারবা, অবশ্যই পারবা। ঈদের বন্ধটাকে কাজে লাগাইয়া আমাদের যে ক্লাসগুলো নেওয়া আছে সেই ক্লাসগুলো খুবই প্রিসাইজ, এবং সেই ক্লাসগুলো খুবই এঙ্গেজিং, তোমার কাছে একদমই বিরক্ত লাগবে না, তুমি ধূপধাপ দেখে ফেলতে পারবা মানুষ, ঠিক আছে? ফাইন, এই যে অঙ্ক করে ফেলছে মনোয়াল হক, এই দুইটা ইকুয়েশনের ডেটা বসাইলেই তো অঙ্ক সলভ, তাই না? দেখো এই যে প্রথম ইকুয়েশন, এই ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা ইউজ করতেছি। ইয়ং এর মান দেওয়া আছে কত? দেখো ওয়াই এর মান 1.85 ইন্টু 10⁻11, ওয়াই গেল, আমাদের তো বি বের করতে হবে, 3b 1 মাইনাস সিগমা মানে পয়সনের অনুপাত, যেটা হচ্ছে 0.238। দেখো এই একটা ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে সলভ করলে আমরা কাকে পেয়ে যাচ্ছি? বি পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বি পাবো, বি একটা আনসার। দেন পরের ইকুয়েশন, এটাতে দেখো ওয়াইয়ের মান বলা আছে 1.85 ইন্টু 10⁻11, দেন 2, ইটা বের করতে হবে,
1 প্লাস সিগমা, সিগমার ভ্যালু আমরা জানি পয়সন অনুপাত 0.238। তাহলে দেখো এখান থেকে সলভ করলে আমরা ইটার ভ্যালু পেয়ে যাচ্ছি, এখান থেকে সলভ করলে আমরা ইটার ভ্যালুটাও পেয়ে যাচ্ছি। জাস্ট এক্সট্রা আমরা এই দুইটা ফর্মুলা জেনে রাখলাম। ওকে, স্বয়ংসম্মতা পেয়ে গেল। সবাই নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি, সবাই ডেফিনেটলি এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ফাইন, ভেরি গুড। এই যে পারছি সবাই এটা। এরপর দেখো আরেকটা অঙ্ক, এখানে আমরা দুটো অঙ্ক করব। এই অঙ্কটা করানো হয়নি আগে, তো এটা আমরা এখানে একটু করে রাখি। তারে 50 নিউটন বল প্রয়োগে 1 মিলিমিটার প্রসারণ হলে তারে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তারে সঞ্চিত শক্তি নির্ণয় করো। ওকে, এটা একটা অঙ্ক। আরেকটা অঙ্ক এরকম, আচ্ছা আরেকটা অঙ্ক এরকম, এইদিকে প্রসারণ দেওয়া আছে আর এইদিকে বল দেওয়া আছে, আর এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এটা মিটারে, এটা নিউটনে। আচ্ছা, এখানেও বলছে সঞ্চিত শক্তি বা কৃত কাজ বের করতে। ফাইন, সো দুইটা অঙ্কই বেশ সোজা। আচ্ছা, সো দেখো যে এই অঙ্কটাতে তারে এত নিউটন বল প্রয়োগে এত নিউটন বল প্রয়োগে এত মিটার প্রসারণ হলে তারে সঞ্চিত শক্তি নির্ণয় করো। ফাইন, তো আমরা তারে সঞ্চিত শক্তির সূত্র কিন্তু সবাই দেখেছি। তারে সঞ্চিত শক্তির সূত্র W ইকুয়ালস টু YA L স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস L। আমরা দেখছিলাম এটাই তারে সঞ্চিত শক্তি। এটাকে আমরা কিছুটা গুছায় লিখতে পারি, দেখো এভাবে লিখতে পারি, হাফ, এর নিচে 2 আছে, এটাকে হাফ আকারে আগে লিখলাম, তারপর হচ্ছে YA L বাই L লিখলাম, আর সঙ্গে এখানে থাকলো একটা ছোট এল। দেখো এখানে YA L স্কয়ার, তো এখানে এল দিয়ে একটা এলকে আলাদা করে লিখছি, আর এই এল দ্বারা ভাগ করে দিছি। ওকে, হাফ YA L বাই L ইন্টু হচ্ছে গিয়া ছোট এল, এই একটা এলকে আলাদা করে লিখছি। এখন তোমরা খেয়াল করলেই দেখতে পারবা এই YA L বাই L এটাকেই কিন্তু এফ বলা যায়। কিভাবে এটাকে এফ বলা যায় আমরা এটা দেখছি না, ইয়ং এর গুণাঙ্ক Y ইকুয়ালস টু FL বাই AL। তাহলে এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু YA, এটা উপরে উঠে আসছে, ছোট এল ডিভাইডেড বাই বড় এল। তো এটাকে সূত্র আকারে মনে রাখবো, অনেক সময় এই এফটাই বের করতে আসে, মনে রাখবা YA ছোট এল বাই বড় এল, তার মানে এইটাই এফ। তাহলে দেখো একটা সুন্দর সূত্র কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সঞ্চিত শক্তির, আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি। এটা যদি এফ হয় হাফ এফ এল। ওকে, ফাইন, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তো বুঝতে পারতেছো যে আমি যদি কতটুকু বল কাজ করছে এটা জানি, এবং আমি যদি এটা জানি কতটুকু প্রসারণ হয়েছে, তাইলেও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো কৃত কাজ কত। তাহলে দেখো এখানে আমাদের অঙ্কে কিন্তু বলে দিচ্ছে কতটুকু বল কাজ করছে। বল কাজ করছে 50 নিউটন। 50 নিউটন বল কাজ করাতে তারের প্রসারণ মানে এল, এটা হয়েছে 1 মিলিমিটার। 1 মানে 10⁻³ তাহলে এত জুল। দ্যাটস আওয়ার আনসার। তাহলে এই সূত্রটা আমরা সবাই মনে রাখতে পারি, ঠিক আছে? তো সবাই এটা বুঝছি। এবার খেয়াল করে দেখো তারের সঞ্চিত শক্তির যে সূত্রটা আমরা দেখলাম, W ইকুয়ালস টু হাফ এফ এল, তাই না? W ইকুয়ালস টু হাফ এফ এল। তাহলে বুঝতেছো এখান থেকে সঞ্চিত শক্তি বের করা যায়। এটা দ্বারা কি বোঝায়? দেখো হাফ এফ এল দ্বারা কি বোঝায়? হাফ এফ এল দ্বারা বোঝায় এফ এল যে হচ্ছে গিয়া তোমার গ্রাফ, তার আবদ্ধ ক্ষেত্রফল। হাফ এফ এল দ্বারা বোঝায় এফ ভার্সেস এল এর
গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, এটা দ্বারা বোঝায় এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল। তার মানে বুঝতে পারতেছো, যদি এই এফ এবং এল এর একটা গ্রাফ থাকে, তার আবদ্ধ ক্ষেত্রফল দ্বারা বোঝায় এফ এল। এবং এইখানেও কিন্তু আমাদেরকে বলছে সঞ্চিত শক্তি ডাব্লিউ বের করো, এখানেও আমাদের বলছে সঞ্চিত শক্তি ডাব্লিউ বের করো। তো আমরা জানি সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এফ এল। এইটা কেন নিছি, আমরা এখানে দেখতেছি এফ এবং এল এর একটা হচ্ছে গিয়ে গ্রাফ দেওয়া আছে, দ্যাটস ওয়াই। এখন আমরা এইটুকু তো বের করতে পারবো, এটা কি হবে, এফ এল ইকুয়ালস টু হবে এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল। এখন এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল দেখেই বোঝা যাচ্ছে, এই যে দেখো এল এর সঙ্গে আবদ্ধ ক্ষেত্রফল, এতটুকু হচ্ছে এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রটা আছে এটা এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, এটা এই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল। ফাইন, তাহলে এটাই হচ্ছে এই গ্রাফের এরিয়া। ওকে, আচ্ছা, এটা যদি এই গ্রাফের এরিয়া হয় তাহলে তো বুঝতে পারতেছো যে এইটুকু হচ্ছে গিয়া 2 আর এইটুকু হচ্ছে গিয়া 4। ওকে, সরি, এইটা হচ্ছে 2, এই যে 2, আর এটা হচ্ছে 4, আর এইটুকু হচ্ছে গিয়ে উচ্চতা যেটা হচ্ছে 50, আর এইটুকু হচ্ছে এই উচ্চতা যেটা হচ্ছে 75। তাহলে এটা ক্ষেত্রফল, এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো হাফ তো আছেই, এবার এটা ক্ষেত্রফল বের করতেছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু একটা 50 আর একটা 75, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী ব্যবধান। তাহলে 2 থেকে 4-এ গেলে ব্যবধান হচ্ছে 2, তাহলে এখানে ব্যবধান 2। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এখান থেকে এই 2 আর এই 2 কাটা যাবে, তো এখান থেকে থাকবে হাফ ইন্টু 75-এর সঙ্গে 50 যোগ করলে হবে 125। ওকে, ফাইন, এত জুল। 125 মানে 62.5, 62.5 জুল। দ্যাটস আওয়ার আনসার। ওকে, ফাইন, তাহলে হোপফুলি সবাই আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, ডাব্লিউটা 125 কেন হবে, এখানে হাফ আছে, আর এফ এল বের করতে হবে। এফ এল এর ভ্যালু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী ব্যবধান। তো এখান থেকে 125 আসছে, 125কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝতে পারছি, অবভিয়াসলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। তাহলে চলো আর একটা অঙ্ক করে আমরা এটা শেষ করব। ওকে, এই অঙ্কটাও আগে করিনি, আজকে করে নেই আমরা। আচ্ছা, সো দেখো এখানে বলছে T1 টানে তারের দৈর্ঘ্য L1, T2 টানে তারের দৈর্ঘ্য হচ্ছে গিয়া L2, তারের আদি দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটা সুন্দর প্রবলেম। তো দেখো এইটা একটা তার, লেটস সে এইটা একটা তার। এখন এই যে তারটা আছে, এই তারটা লেটস সে আদি দৈর্ঘ্য L, যখন, তখন এর উপরে কোনো টান নাই, টান যখন শূন্য তখনই আদি দৈর্ঘ্য L, এইটাই নির্ণয় করতে বলছে। এখন এটারে ডিফারেন্ট আমরা টান দিছি। প্রথমে একটা টেনশন ফোর্স দিছি, যখন একটা টেনশন ফোর্স দিছি তখন এটা বুঝতে পারতেছো, এখন আমরা টান দিছি হচ্ছে গিয়া T1, তখন এইটা টোটাল দৈর্ঘ্য হয়েছে L1, হয়ে গেছে। এরপর আমরা এই জিনিসটাকে আরেকটা ডিফারেন্ট টান দিছি, আরও একটা ডিফারেন্ট টেনশন ফোর্স দিছি, আর একটা ডিফারেন্ট টেনশন ফোর্স আমরা এটাকে দিলাম। ওকে, ফাইন। তো ধরে নাও এইবার টেনশন ফোর্স দিছি হচ্ছে T2, এবার দৈর্ঘ্য হয়েছে এটার L2। তো আমাদেরকে বের করতে হবে টান যখন দেই নাই এল কত, এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখান থেকে
আমরা বের করতে চাই যে হচ্ছে গিয়ে আদি দৈর্ঘ্য এল কত। তো এই দুইটা দেওয়া আছে। তো আমরা ইয়ং এর গুণাঙ্ক থেকে এই সূত্রটা সবাই দেখছি, y ইকুয়ালস টু এফ এল বাই এ এল। ওকে, y ইকুয়ালস টু এফ এল বাই এ এল। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই সূত্রকে বারবার ইউটিলাইজ করব। তার তো একই তার মানে এদের ইয়ং এর গুণাঙ্ক সেম হবে। এইটার যা ইয়ং এর গুণাঙ্ক, এইটারও ইয়ং এর গুণাঙ্ক তাই, এইটারও ইয়ং এর গুণাঙ্ক তাই। কজ ইয়ং এর গুণাঙ্ক উপাদানের উপরে ডিপেন্ড করে, যে পদার্থের তার উপরে। দ্যাট মিনস তাদের ইয়ং এর গুণাঙ্ক সেম থাকবে। তাহলে প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু, প্রথম অবস্থায় টান দিছি কত, T1, বলের মানটা হচ্ছে T1, আদি দৈর্ঘ্য ছিল L, প্রথম দৈর্ঘ্য তো আমরা L ধরে নিছি, টান দিলাম T1 ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। দৈর্ঘ্য কতটুকু বাড়ছে খেয়াল করে দেখো, দৈর্ঘ্য কতটুকু বাড়ছে। সো এটা তো কোয়াইট সিম্পল। এখন দৈর্ঘ্য L1, আদিতে দৈর্ঘ্য ছিল L, এদের বিয়োগফল পরিমাণ কিন্তু দৈর্ঘ্য বাড়ছে। সবাই নিশ্চয়ই বুঝছো। টান F, F এর মান হচ্ছে গিয়া T1, আদিতে দৈর্ঘ্য ছিল L, বসে গেছে A হচ্ছে তার ক্ষেত্রফল, এবং দৈর্ঘ্য বাড়ছে কত। এখন মোট দৈর্ঘ্য হচ্ছে গিয়া তোমার L1, মোট দৈর্ঘ্য L1, তার মানে বুঝতেছি আদিতে দৈর্ঘ্য ছিল L, তাহলে L1 থেকে L বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি কতটুকু দৈর্ঘ্য বেড়েছে। ঠিক এভাবে করে দ্বিতীয় ক্ষেত্রে এখানে এখনও তারের ইয়ং এর গুণাঙ্ক ডেফিনেটলি y থাকবে। এবার আমরা টান দিছি T2, আদিতে দৈর্ঘ্য তো L ছিল, প্রথমে দৈর্ঘ্য L ছিল, টান এবার T2 দেওয়া হয়েছে। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো এই আছে, এবং এবার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L, নিশ্চয়ই বুঝতেছো। এখন টোটাল দৈর্ঘ্য হচ্ছে গিয়া L2, আর আদিতে দৈর্ঘ্য ছিল L, এই বিয়োগ ফলটা হবে কতটুকু দৈর্ঘ্য বাড়ছে। এবার এই দুইটা ইকুয়েশন থেকে এটা নিঃসন্দেহে বুঝতে পারছি এরা দুইটা সমান, যেহেতু দুইটারই ইয়ং এর গুণাঙ্ক সেম। দ্যাট মিনস T1L ডিভাইডেড বাই A ইন্টু L1 মাইনাস L ইকুয়ালস T2L ডিভাইডেড বাই A ইন্টু L2 মাইনাস L। এবার এখান থেকে অনেকগুলো টার্ম কেটে যাবে, যেমন এই L, এই L, এই A কাটা, তাহলে থাকবে T1 বাই L1 মাইনাস L ইকুয়ালস T2 বাই L2 মাইনাস L। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা আর গুণন করে দিতে পারি। আর গুণন করলে আসবে T1L2 মাইনাস T1L, আর এইখান থেকে আসবে T2L1 মাইনাস T2L। তো আমরা আদি দৈর্ঘ্য L বের করতে চাচ্ছি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়া সাইড চেঞ্জ করি, এটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আসবে T1L2 মাইনাস T2L1 ইকুয়ালস, এইটা ওই পাশে চলে গেছে, T1L মাইনাস T2L। তাহলে দেখো এইখান থেকে কিন্তু T1 মাইনাস T2 ইন্টু L, এলটা কমন নিছি, তাহলে L ইকুয়ালস টু কত হবে খেয়াল করো, এই যে সেই L ইকুয়ালস টু হবে এই পুরো টার্মটাকে এটা দ্বারা ভাগ করব, মানে T1L2 মাইনাস T2L1 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। সো ডান, এটাই এভাবে মনে রাখবা। কীভাবে রাখবা মনে রাখবে, দেখো সবাই খেয়াল রাখো যে প্রথম ক্ষেত্রে টানের সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রের মোট দৈর্ঘ্য গুণ করছি। দেখো টান নিছি T1 আর দৈর্ঘ্য নিছি L2। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রের টানের সঙ্গে প্রথম ক্ষেত্রে মোট দৈর্ঘ্য গুণ করছি। দ্বিতীয় ক্ষেত্রে টান হচ্ছে T2 আর প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে L1, মানে সোজা কথা T1 ইন্টু L2 মাইনাস T2 ইন্টু L1। আর নিচে নিব হচ্ছে গিয়া টান দুইটার পার্থক্য, তাইলে এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের আদিতে দৈর্ঘ্য কত ছিল। এখান থেকে আমরা পেয়ে যাব আদিতে দৈর্ঘ্য কত ছিল। এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর অঙ্ক আসতে পারে, যেমন আমি একটা ছোট অঙ্ক এখান থেকে এই জায়গাতে করে দিচ্ছি। এভাবে বলল 10 নিউটন টানে তারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 5 মিটার, 5.2 মিটার। আবার বলল 8 নিউটন টানে তারের দৈর্ঘ্য হচ্ছে 4.9 মিটার। তাহলে আদি দৈর্ঘ্য কত, বা টান শূন্য অবস্থায় দৈর্ঘ্য কত, আদি দৈর্ঘ্য, বা বললো যে টান না দিলে শিথিল অবস্থায় দৈর্ঘ্য কত, শিথিল অবস্থায় দৈর্ঘ্যটা কত বের করতে বলছে, মানে যখন টান দিনে বা আদি দৈর্ঘ্য বলা যেতে পারে। তাহলে এখান থেকে স্পষ্টত আমরা বের করতে পারবো L ইকুয়ালস টু, এটা আদি দৈর্ঘ্য, টান হচ্ছে 10, তখন দৈর্ঘ্য হচ্ছে 5.2,
মানে 10 × 5.2, সরি 10 × 5.2 না, কী হবে দেখুন, টান আমি এটা নিব, টান যখন এটা নিব তখন আমি দৈর্ঘ্য এটা নিব, তার মানে 10 × 4.9 মাইনাস, যখন টান আমি 8 নিব তখন দৈর্ঘ্য এটা নিব 8 × 5.2, আর নিচে হচ্ছে টান দুইটার বিয়োগফল, মানে 10 - 8। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আনসার আসবে L = 3.7 মিটার। সুন্দর কিন্তু এই এমসিকিউটা, হ্যাঁ বইটা একবার এই এমসিকিউটা আমি আসতে দেখছি। ফাইন, এটাকে আমরা এইভাবেও দেখাইতে বলে কখনো কখনো, কখনো কখনো এভাবে করে আমাদের অঙ্ক আসলে সেটাও আমরা পারবো। ভাইয়া কমন যে নিলেন সেখানে কিভাবে বলবো? সেখানে বলতে হবে না কিছু আর কি, জাস্ট এখান থেকে এলটা কমন নিবা, T1 - T2, এবারে এখানে ভাগ করে দিচ্ছ, দ্যাটস ইট। ওকে ফাইন রাজ, বুঝছো? সো দ্যাটস ইট, আমরা একদম পূর্ণাঙ্গভাবে পড়ে ফেলছি। কঠিনের যে অংশটা আছে ওইটা আমরা পুরোপুরি পড়ে ফেলছি, কঠিনের যে অংশটা আছে এটা পুরোপুরি পড়ে ফেলছি, এবং প্রবাহীর যে অংশটা সেটা হচ্ছে গিয়ে আমরা ঈদের পরে শুরু করব। এই পর্যায়ে সবাইকে একটু বলে রাখি যে ঈদের সময় ক্লাস তো হবে না, বাট তোমরা গ্রুপটা ফলো করবা, দু একটা নোটিশ তোমরা এখান থেকে পাবা, যেমন ঈদের বন্ডটা কতদিন ব্যাপী হবে সেটা, তারপর ঈদের পরবর্তী সময়ে কখন ক্লাস শুরু হবে, এবং কয়টার সময় ক্লাস হবে, আমাদের শিডিউলটা রবি মঙ্গল বৃহস্পতি থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস শিডিউল থাকবে, বাট টাইমটা ডেফিনেটলি চেঞ্জ হবে। তো টাইমটা কোন সময় হবে সেটা জানিয়ে দেওয়া হবে, 2.1 এবং 3.1 এবং 3.2 দুই গ্রুপেই তোমরা অবশ্যই চোখ রাখবা। আর এই যে আগত ঈদ আমার খুব ভালো লাগছে। সো তোমাদের পড়াতে পড়াতে নিজের যে পার্সোনাল যে ব্যস্ততা সেগুলো একদমই আসলে কি বলে জমায় রাখছি। তো বুঝতেই পারছো যে এই বন্ধে আসলে অনেক কাজই থাকবে আমার। সো গতকাল থেকে আমার মনে হচ্ছে ঈদের যে ফেস্টিভ ভাইবটা ওইটা অলমোস্ট চলে আসছে, তাই না? আজকে 24 নাম্বার রোজা, যদি 29 রোজা হয় তাহলে আর 5টা রোজা আছে, বুঝতেই পারতেছো, লাস্ট কিছু ডেইজ। সো এখন ঈদ মানে আনন্দ, ডেফিনেটলি তোমরা সবাই এই ঈদে, আগত ঈদে উদযাপন করবা, ফ্যামিলির সঙ্গে নিজের আনন্দকে ভাগাভাগি করে নিবা, ঠিক আছে? দিস ইজ ইম্পর্ট্যান্ট। আমরা পড়তে পড়তে অনেক সময় অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, অনেক প্রেশারে, অনেক বেশি মনোটোনাস লাগে লাইফটা, তাই না? একটু তো লাগে, ঠিক আছে, আমরা পড়ি খুব মজা করে, আমরা ফিজিক্সটা খুব ভালো করে পড়ি, বাট ফিজিক্স বাদেও তো অন্যান্য সাবজেক্ট আছে, সব সাবজেক্ট মিলায় একটু স্ট্রেসফুল কিন্তু লাইফটা হয়ে যায়, ইন্টারমিডিয়েট একটু হয়ে যায়। তো রিলিফেরও দরকার আছে, তুমি যদি রিলিফ ফিল না করো সেক্ষেত্রে কিন্তু কি বলে মনোটোনাস হয়ে গেলে বেশি প্রেশার নেওয়া বা বেশি দিন কনসিস্টেন্সি ধরে রাখা যায় না। সো এই যে আগত ঈদ, এই ঈদে আমি চাইবো পড়ালেখা করো, গ্যাপ থাকলে ফুলফিল করো, বাট ডেফিনেটলি আনন্দও করবা, হ্যাঁ, সবার সঙ্গে সময় উদযাপন করবা, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সঙ্গে, তাহলে দেখবা মন রিফ্রেশ থাকবে। আর যদি মন রিফ্রেশ থাকে, মনে যদি আসলে পজিটিভ এনার্জি থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি ঈদের পরে কামব্যাক করেই আবারও পড়ালেখায় আগের মতো করে পূর্ণাঙ্গ হচ্ছে এফোর্টটা দিতে পারবা। তো ঈদের পরবর্তী ক্লাসের জন্য সবাইকে রেডি থাকতে বলবো, এবং ঈদে সবাইকে আনন্দ উদযাপনে মেতে উঠতে বলবো। হ্যাঁ ফাইন, অপূর্ব বলছো ঈদের পর 8 চ্যাপ্টারের উপরে কুইজ, ফাইজুর। তো চ্যাপ্টার 8 মানে হচ্ছে পর্যাবৃত্ত গতি। তুমি এটা, তোমাদের যেহেতু কুইজ আছে, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটা দেখে নিলেই তোমার কুইজ ভালো হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা ঈদের পরে এসেই প্রবাহী পড়তে আমাদের 3টা ক্লাস লাগতে পারে, হ্যাঁ। তো 3টে ক্লাসে পড়েই কিন্তু আমরা চ্যাপ্টার 8-এ ঢুকবো। ওকে ভাই, কেমিস্ট্রি নিয়ে চিন্তায় যাচ্ছি, একটা ভালো টিচার সাজেস্ট করেন কেমিস্ট্রির। তো এখন কেমিস্ট্রি নিয়ে যদি চিন্তায় থাকো, সেক্ষেত্রে কেমিস্ট্রির জন্য যারা ভালো পড়ান, পাওলবী ভাই ভালো পড়ান, পাওলবী ভাই উদ্ভাসের, পাওলবী ভাই ভালো পড়ান। তারপর সৈকত আবদুল্লাহ ভাই ভালো পড়ান, সৈকত আবদুল্লাহ ব্রো বেশ ভালো পড়ায়, পাওলবী ভাইও ভালো পড়ান। তারপর হচ্ছে গিয়া শাওন রেজা ভালো পড়ায়। আমার জানা মতে এই 3জন হচ্ছে গিয়ে খুব ভালো পড়ায়। ওকে আচ্ছা, সো এইটাই।
আগে তো অনেক টিচার ছিল, এখন এই মুহূর্তে যারা আছেন তাদের কথা বললাম। সো আজকে এতটুকু, দেখা হচ্ছে ঈদের পরে। আর এর মাঝে তো গ্রুপে আপডেট ভিডিওগুলো তোমরা একটু ফলো করবা, ঠিক আছে? ফিজিক্স ম্যানিয়াক পেজটা ফলো করতে পারো, এবং পাশাপাশি হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেল এগুলো সাবস্ক্রাইব করে রাখো, পেজে ফলো করো, ওখানে অনেক ভিডিও আমরা দিতে থাকবো ঈদের বন্ধে। মানে তোমাদের ক্লাস নেওয়া শেষ বলে যে আমি একদম ফ্রি হয়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমার ক্লাস নেওয়া শেষ হবে হচ্ছে গিয়ে এই শনিবার, ক্লাস নেওয়া শেষ হবে এই শনিবার। এই শনিবার বেসিকলি কত রোজ? আজকে 24, হচ্ছে মঙ্গলবার। 24, 25, 26, 27, 28, 28 রোজা পর্যন্ত আমার বেসিক্যালি ক্লাস থাকবে। সো আমার ছুটি আসলে হয়ে যাচ্ছে না, তোমাদের সিনিয়র ভাইয়া পুরো আছে, ওদের ক্লাস শুক্র শনিবার থাকে। সো 28 রোজায় হচ্ছে গিয়ে আমার ছুটি হবে আর কি। তো বুঝতে পারছো। সো প্রেশার থাকবে, বাট তোমরা পেজটা একটু ফলো করবে, এবং তোমাদেরকে বলবো ঈদের বন্ধে একটা কষ্ট করো। সেটা হচ্ছে যে এই যে কোর্সটা, এই কোর্সটা যেহেতু তোমাদের ভালো লাগে বা যাদের ভালো লাগে, তারা তাদের ফ্রেন্ডদেরকে, সবার থাকে না 2-1 জন করে ফ্রেন্ড, তাদেরকে একটু সাজেস্ট করো, একটু অ্যাডমিট হতে বলতে পারো যদি তোমার ভালো লাগে। শুধুমাত্র ডু অর ডাই 3.1 এবং 3.2 এই একাডেমিক কোর্স। এবং আমি যে বিশ্বাসটা করি, যে ফিলোসফিতে বিশ্বাস করি, যে পূর্ণাঙ্গভাবে কনসেপ্ট পড়ে আমরা অনেক অঙ্ক করে সব কিছু খুব গুছিয়ে পড়বো, সেটা কিন্তু ইনশাল্লাহ আমরা সেই পথে অনেকটা আগাইছি। এবং এভাবে করে পড়লে তোমরা যারা ধাতস্থ হয়ে গেছে এভাবে ফিজিক্স পড়ার সঙ্গে, ফিজিক্সে তোমাদের অবস্থানটা খুব প্রিমিয়াম জায়গাতেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সেটা তোমরা মিলিয়েও দেখতে পারবা পরবর্তী সময়গুলোতে। ওকে, তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু সাজেস্ট করে যে নিয়াজ ভাইয়ের এই মেনে এক ব্যাচে তোমরা সবাই ভর্তি হতে পারো, ঠিক আছে? এভাবে একটু পুশ দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা খুব বড় একটা কিছু না, বাট আমার জন্য এটা অনেক বড় একটা উপকার হবে, ঠিক আছে? তো ঈদ মোবারক এভরিওয়ান, অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই।